গোলাম আজমের পুত্র জনাব আমান আজমি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ করেছেন। কথাবার্তা খুব বেশি হচ্ছে না, কিন্তু কেউ কেউ আবার এটাকে পিক করছেন এবং এটা একটা দলিল হিসাবে সবার সামনে আনার চেষ্টা করছেন যে জেনারেল ওয়াকার গুমের বিচার করতে চান না। উনি কি বলেছেন একটু আমি বলি, আপনারা এই ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। এখানে তিনি দাবি করছেন তিনি যখন মুক্তি পান গত বছর অগাস্টে, সেই বছরের সেপ্টেম্বরে জনাব ওয়াকার সেনাপ্রধান তাকে দুপুরের খাবার খাওয়ার জন্য তার অফিসে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি হাত জোড় করে, জনাব আজমি হাত জোড় করেও দেখান, জনাব ওয়াকার হাত জোড় করে নাকি বলেছেন যে তাকে যে গুম করেছেন তাদেরকে, মানে সেই জেনারেলদেরকে তিনি যেন বিচারে নিয়ে না যান, কোর্টে নিয়ে যান। জনাব আজমি কারণ জানতে চাইলে তিনি নাকি জানিয়েছিলেন যে এতগুলো জেনারেলকে যদি বিচার আওতায় নেওয়া হয় সেটা সেনাবাহিনীর সুনামের ক্ষতি করবে। তারপর জনাব আজমি যেগুলো বলছেন মোটা দাগে এইরকম, সেটা হচ্ছে তিনি বলছেন যে তার উপরে যে জুলুম হয়েছে, তার যে উপরে অত্যাচার হয়েছে, তার তো বিচার হওয়া দরকার, এবং কেন তিনি জুলুম যারা করেছে তাদের পক্ষে থাকছে। তখন জনাব ওয়াকার নাকি তাকে বলেছেন যে তারা তো চাকরি করেন ইত্যাদি ইত্যাদি। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে আছে। জনাব আজমি বলছেন যে চাকরি তাহলে তাকে করতেই হবে কেন? তার মানে আমরা এটা বুঝলাম ওই চাকরি করে এই অর্ডার অমান্য করা আসলে যায় না। উনি বলছেন যে রিজিক কি শুধু সেনাবাহিনীতে আছে? রিজিকের মালিক তো আল্লাহ, তারা তো বাইরে এসেও রিজিক খুঁজতে পারতো, কিন্তু তাদের এই জায়গায় শক্ত থাকা দরকার ছিল। তারপরও মানে তাদের মধ্যে এই কথাগুলো ক্রমাগত চলে। শেষ পর্যন্ত জনাব আজমির কাছে জনাব ওয়াকার বলেন ঠিক আছে, তিনি যা ভালো মনে করেন তাই করবেন। মানে জনাব ওয়াকার এই বিচার করতে চাননি, এবং জনাব আজমি যেহেতু এখানে খুবই গুরুত্বপূর্ণ একজন গুম সার্ভাইভার, সেই কারণে তাকে অনুরোধ করেছিল। এই হলো তার বক্তব্য। যদিও গুম থেকে ফিরে আসা আরও মানুষও আছেন, মাইকেল চাকমাকে আমরা দেখেছি, ব্যারিস্টার আরমানকে আমরা দেখেছি, অন্তত এই দুজন তো ইনস্ট্যান্টলি মানে 5 আগস্টের পর, এর আগে অনেকে গুম থেকে ফিরে আসছে। সুতরাং গুমের বিচার করার জন্য অন্যান্য মানুষকেও আসলে কাজে লাগানো যেতেই পারে। অনেকে কয়েক মাস বছর এরকম সময় পর আগেই, মানে শেখ হাসিনার সময়ে ফিরে এসছে, বা বিএনপি জনাব সালাউদ্দিনকে আমরা 2 মাসের বেশি গুমের পর থেকে তার সন্ধান জানি, এরকম তথ্য ওদেরকে দিয়ে বিচার হতে পারে। এখন জনাব আজমিকে ডেকেই গুমের বিচার করা যাবে না কেন বলা হবে না, আমি খুব নিশ্চিত নই। কিন্তু তার চাইতে জরুরি কথাটা হচ্ছে এই কথাটা বলে তিনি আসলে কি অর্জন করতে চাইছেন সেটা সম্ভবত খুব অল্প সময়ের মধ্যে দেখা গেল যে ওনার এই বক্তব্য দিয়ে অনেকে দেখানোর চেষ্টা করেছেন যে দেখুন উনি বলেছেন। সুতরাং জনাব ওয়াকার সম্পর্কে তাঁরা যে অভিযোগ করছিলেন জনাব ওয়াকার বিচার চান না, এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমি শেষের দিকে আসবো, যে আমিও নাকি এই গুমের বিচার চাই না এই বলে ফটো কার্ড নিয়ে আমাকে তুলোধুনা করার চেষ্টা করা হচ্ছে। আসবো সেই জায়গায়। তো যাই হোক, এটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন জনাব ওয়াকার নাকি বিচার চান না। এখন আমি এই প্রশ্নটা করতে চাই, আমি জনাব আজমির প্রতি সহানুভূতিশীল থেকেই বলছি, একটা মানুষ এত বছর গুম ছিলেন, এত মর্মান্তিক কোনো কিছু হতে পারে না এর চাইতে, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু তিনি একজন মানুষ সম্পর্কে, একজন ব্যক্তি সম্পর্কে এই ধরনের একটা মন্তব্য করে দিলেই, তিনি গুম ছিলেন বলেই সেটা শতভাগ সত্যি কথা, আমরা এভাবে কেন গ্রহণ করব? কেন এটাকে প্রামাণ্য এবং অকাট্য হিসাবে ধরে নেব? আমি এটা নিতে প্রস্তুত নই। আচ্ছা, আর যদি তর্কের খাতিরে ধরে নিচ্ছে, এটা যদি হয়েও থাকে, তাকে যদি এটা করেও থাকেন জনাব ওয়াকার এই অনুরোধ, এই কথাটা এখন কেন মাঠে আনতে হচ্ছে? আমরা অলরেডি খেয়াল করছি সেনাবাহিনী সম্পূর্ণভাবে সহায়তা করছে, কমপ্লাই করছে। বেসামরিক যে আদালত, সেটার এখতিয়ার মেনে সেনা কর্মকর্তাদেরকে আদালতে নেওয়া হয়েছে, তাদেরকে জেলে পাঠানো হয়েছে, সব জেলে নেওয়া হয়েছে। যদি এমন হতো জনাব ওয়াকার এটা বাধা তৈরি করছেন, বা সেনাবাহিনী অ্যাজ এ হোল বাধা তৈরি করছে যে এদের বিচার আইসিটির অধীনে হতে দেওয়া যাবে না, তাহলেও কথা ছিল তখন চাপ তৈরির উদ্দেশ্যে এটা হতে পারতো। এখন কেন, যখন উনি সব কিছুতে কমপ্লাই করছেন, সমস্যা ছাড়া কমপ্লাই করছেন, এই কারণে। এই যে আমি বলেছি এসি বাসে নেওয়া হলো কেন, প্রিজন ভ্যানে এসি কেন? এবং খুব অবাক হলাম, প্রিজন ভ্যানের ভেতরে ঢুকে একটা টিভি চ্যানেল একটা রিপোর্ট করেছে, ওই ভ্যান যখন তৈরি হয় বা কোনো একটা জায়গায়, কেন প্রিজন ভ্যানের ভেতরে ঢুকে এরকম টিভি ক্যামেরা যেতে পারলো? প্রিজন ভ্যানে নেওয়া না নেওয়ার তর্ক আমি সরিয়ে রাখছি এখন,
এই আলাপ করতেই পারে, এটা যৌক্তিকতাও আছে যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হবে কেন, তাদেরকে সাব জেলে রাখা হবে কেন, এগুলো নিয়েও কেউ আলাপ তুলছেন এবং এগুলোকে এখন শোরগোল করছেন। মানে একটার পর একটা বিষয় কমপ্লাই করছেন, সুতরাং একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা হচ্ছে। যারা আজমির এই বক্তব্যকে আমি ওইভাবেই দেখতে চাই। যখন সেনাবাহিনী এবং সেনাপ্রধান আমাদের আইসিটির সাথে কমপ্লাই করছেন সম্পূর্ণভাবে, তখন তিনি এই আলাপটা যদি সত্য হয়, আবারও বলছে একতরফা এরকম অভিযোগ করা যেটার কোনো প্রামাণ্য ডকুমেন্ট নাই, আমি দুঃখিত, একজন গুমের ভিকটিমের মুখ থেকে আসলেও সেটাকে সত্য বলে অন্ধভাবে মেনে নিতে হবে, আমি সেটা মনে করি না। আমি মনে করি না। প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ফর্মের মোটিভ থাকে। জনাব আজমি তো বের হওয়ার সাথে সাথে অল্প সময়ের মধ্যে তিনি জাতীয় সঙ্গীত পাল্টাতে বলেছিলেন। ওনার মুখ দিয়ে তার মানে কথা বলানোর প্রবণতা আছে বা ইচ্ছে আছে, সেটা নিজে বলুন অথবা কেউ তাকে দিয়ে ব্যবহার করছেন তার এই সহানুভূতিকে। এই চেষ্টাটা হচ্ছে। আমি মনে করি এটাও কিন্তু মূলত তাদের যাদের প্ল্যান ছিল এইসবকে কেন্দ্র করে জনাব ওয়াকারকে, সেনাপ্রধানকে সরিয়ে ফেলবেন। এবং সেনাপ্রধানকে সরানোর মানে হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে দেশের নির্বাচনকে পিছিয়ে দেয়। কারণ এই ভদ্রলোক তার নির্বাচনটা ঠিকঠাক মতো করে ব্যারাকে ফিরিয়ে নিতে চান সেনাবাহিনীকে, এবং সেনাবাহিনীর মধ্য থেকে নিম্ন পর্যায়ের সব অফিসার, প্রায় সব অফিসার, এনসিও, জেসিও, সোলজার তার সাথে অ্যালাইন্ড আছে, এভাবেই জানা যায়। সো তাকে সরাতে হবে, চেষ্টা করে পারা যায়নি। সো তার নামে যত বেশি সম্ভব কথা বলা হোক, সেটা তাদের পারপাস সার্ভ করবে, মানুষকে খেপিয়ে তোলা যাবে। এই যে উনি গুমের বিচার চান না, বলছে কে? একজন গুমের সার্ভাইভার, এবং তিনি ফার্স্ট হ্যান্ড যে ওনাকে ডেকে নিয়ে হাত জোড় করে এই অনুরোধ করা হয়েছে। খেয়াল করি আমরা, আমি এই যে এসি বাস, এসি প্রিজন ভ্যান এবং তাদেরকে সাব জেলে রাখা নিয়ে যখন কুতর্ক হচ্ছে, আমি আবারও বলি যে এই মুহূর্তে এগুলো তর্কের সময় না। তাদের বিচারটা হওয়া জরুরি। বিচারটা ঠিকঠাক মতো হয় কিনা, কোনো ক্ষেত্রে যদি একটু বেশি প্রিভিলেজ তারা পেয়েও থাকেন, সেটা যদি আইনের মধ্যে হয়, আপাতত আমরা শোরগোল না করি, কারণ আমরা খুবই ভলেটাইল একটা সিচুয়েশন, খুবই অস্থির একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সেটা বলছিলাম যে তাদের বিচার যেভাবে প্রসেসে চলছে, তারা কমপ্লাই করছেন, বিচারটা ঠিকঠাক মতো হোক। কিন্তু এগুলোরই আলাপ করে আমরা সেনাবাহিনীকে যদি প্রশ্নবিদ্ধ করি, তাহলে এই বিপদটা আমাদের সামনে আছে। এই বিপদ বলতে যে অংশটুকু, এই অংশটুকু করে ফটোকার্ড বানানো হয়েছে, এবং আমি অনেককেই দেখলাম তথাকথিত ইন্টেলেকচুয়ালরা কেউ ওই ফটোকার্ড শেয়ার করে আমাকে তুলোধুলো করছেন, যাদেরকে মনে করা হয় কারো কোনো দলের সাথে কানেক্টেড, অ্যালাইন, ইন্টেলেকচুয়াল সাপোর্ট বা ইনপুট দেন সেরকম মানুষজন। আমার ভিডিওটাও শোনার কারো আগ্রহ হয় নাই। এই ঘটনা ঘটছে সমানে। আসলে উদ্দেশ্যটা হচ্ছে ওই দেখানোর চেষ্টা করা যে কত মানুষ বিরুদ্ধে আছে। আমি গুমের বিচার চাই না যখন বলি, যদি বলানো যায়, আমার মুখ দিয়ে যদি দেখানো যায়, প্রতিষ্ঠিত করানো যায়, আমার বহু বছরের যে অ্যাক্টিভিজম আছে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, সেটাকে ভিলিফাই করা যায়। ও কেনা হয়ে গেছে, ও ভারতের দালাল হয়ে গেছে, ও হাসিনার দালাল হয়ে গেছে, ও কচুখ্যাতি হয়ে গেছে, এইসব ব্র্যান্ডিং করা সোজা হয়ে যায়। অথচ ওই ভিডিওতেই খুব বিস্তারিতভাবে আছে, আমি আজও বলছি। একই সাথে এটাও বলছি, আমি আবার একটু বলে রাখতে চাই, বিচারটা এখানে হয়েছে, আমি এটাও বলেছি, সেনা আইনে যদি বিচারের ব্যাপারে দুই পক্ষ বলতে সরকারের সাথে, মানে সেনাবাহিনীর সাথে আইসিটির যদি কোনো না কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং হয়, এবং সেনা আইনের যদি কোনো সংশোধন প্রয়োজন হয়, সেটাও হতে পারত, কিন্তু বিচার হতে হবে। এটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকার কোনো কারণ ছিল না, করছিও না। তবে সেটা ন্যায় বিচার হতে হবে। পালিয়ে গেছে ডিজিএফআই চিফরা, এখন ডিরেক্টররা সবাইকে ঘরে দরে এখানে অ্যাকিউজ করা যথেষ্ট যৌক্তিক কিনা, এই প্রশ্নগুলো আসতে হবে। এগুলো আমরা কোর্টে ন্যায় বিচারের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করতে চাই। যদিও ডিজিএফআই নিয়ে সোফার আমরা যেসব জিনিস দেখেছি, যে লিগাল ফ্রেমওয়ার্কই সেই অর্থে নাই, সেখানে কি হতে পারতো না পারবো। এবং আমি অলরেডি বলেছি, জনাব আমান আজমি নিজেও বলছেন যে মানে ওখানে এইটা না করতে গিয়ে তাকে চাকরি ছেড়ে দিতে হতে পারতো। সুতরাং আমরা পরিস্থিতিটা বুঝতে পারি যে এখানে আসলে তাদের কার কী করার ছিল। তারপরও আমি মনে করি এই ঘটনাগুলো নিয়ে তাদের যদি জ্ঞাতসারে হয়ে থাকে, সেটা নিয়ে কী করার ছিল, কী করতে পারতেন তারা, কিছু যদি করার না থাকে, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, এটা কি কোনোভাবে যাদেরকে অন্তত এখন কাস্টাডিতে রাখা হয়েছে তাদের ওপরে আসে কি না, এগুলো টেকনিক্যালিটিস আছে। এগুলো নিয়ে তাদের আইনজীবীরা শুনানি করবেন, সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষ শুনানি করবেন, এবং আমরা বিশ্বাস করি এটা তো অবশ্যই শেখ হাসিনার আদালত না। সুতরাং এখানে ন্যায় বিচার হবে, এবং ন্যায় বিচারের মাধ্যমেই নির্ধারিত হবে কার শাস্তি প্রাপ্য। জেনারেলি সেনাবাহিনীর দিকে বা সেনাবাহিনীর কিছু অফিসারকে কোনো না কোনো ফর্মে আমরা বিচার করে ফেলবো, শাস্তি দিয়ে ফেলবো, এই অন্যায়টা কোনোভাবেই হতে দেওয়া যাবে না যদি তারা কেউ এটার সাথে দায়ী না হন। শুধুমাত্র আমাদের ক্ষোভ আছে, আমাদের বিক্ষোভ আছে, আমাদের রাগ আছে,
সেটাকে চরিতার্থ করার জন্য, এবং যেহেতু সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির মূল লোকগুলো আমাদের হাতে নাই, শেখ হাসিনা নাই, ডিজিএফআই চিফরা সবাই ভারতে পাড়ি দিয়েছেন, তখন আর কেউ কেউ করে ফেলবো, সেরকম কিছু যাতে না হয়। আমি আবারও বলছি, যাদেরকে ধরা হচ্ছে তাদের মধ্যে কেউ যে এর মধ্যে জড়িত নন আমি সেটাও নিশ্চিত করে বলছি না, আবারও বলছি এগুলো প্রত্যেকটা কোর্টের হাতে যাক। কিন্তু এই চর্চাটা জনাব আমান আজমি অত্যন্ত খুবই দুঃখজনক একটা কাজ করলেন। তার মতো মানুষ নিজে করুন অথবা কারো প্ররোচনায় করুন, উনি দেশের অস্থিতিশীলতার মধ্যে এমন একটা কাজ করেছেন যেটা অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দেবার খুবই সম্ভাবনা আছে।